সমতলে বসবাস করা অন্যতম বৃহৎ আদিবাসী জনগোষ্ঠীর নাম সাঁওতাল। প্রতিটি আদিবাসী সম্প্রদায়ের মতো তাদের রয়েছে ভিন্ন ধরনের ভাষা ও সংস্কৃতি। আমাদের নেতা মিয়া মানে আসবো দাওয়াতে? হ্যাঁ, মানে আপনাকে এটা আমি দাওয়াত দিলাম আর কি। এখনো যারা ইঁদুর, বেজি, শিয়াল, খরগোশ সহ নানা ধরনের বন্য প্রাণী শিকার করে খায়। খরগোশ, বনগাড়া, বেজি কিংবা যে শুয়োর, বনো শুয়োর যেগুলো, ওগুলো সময় মাঝে মধ্যে পাওয়া যায়। বাড়িতে নতুন অতিথি গেলে নিজস্ব রীতিতে বরণ করে নেওয়ার রীতিও রয়েছে তাদের। পাশাপাশি তাদের রয়েছে নিজস্ব ভাষায় গান ও ভিন্ন ধরনের নৃত্য পরিবেশনা। এসব সহ সাঁওতালদের সংস্কৃতির আদ্যপান্ত থাকবে আজকের এই ভিডিওতে। স্বাগত জানাচ্ছি সবাইকে নতুন একটি ভিডিওতে। রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে সাঁওতাল আদিবাসীদের বসবাস বহুকাল আগে থেকেই। আমার অনেক দিনের ইচ্ছা ছিল সাঁওতাল পল্লীতে একদিন ঘুরতে যাওয়ার, আজ তা পূরণ হতে যাচ্ছে। বন্ধু রাশেদ রাজন, রিজবি ও ছোট ভাই রানা হেমব্রমকে নিয়ে রওনা দিলাম সাঁওতাল পল্লীর দিকে। রাজশাহীর আমচত্বর পার হয়ে রওনা দিলাম তানোরের দিকে। তানোরে যাওয়ার সময় রাস্তার দুপাশে সারি সারি দেশি নিম, আম গাছ ও নানা জাতের ফলজ বৃক্ষ দেখতে পেলাম। দেশের বিভিন্ন অঞ্চলে গাছ লাগানোর নামে যখন ক্ষতিকর আকাশী, ইউক্যালিপটাস গাছ লাগিয়ে পরিবেশের ক্ষতি করা হচ্ছে, তানোরে এসে মনে হলো আসলেই মানুষের উপকারের জন্য গাছ লাগানো হয়েছে। এসব ফলজ বৃক্ষের ফল যেমন এলাকার মানুষ খেতে পারে, পাশাপাশি পাখিরাও খেতে পারে। এটি আসলে একটি দারুণ উদ্যোগ। পথে যেতে যেতে চোখে পড়ল কৃষকদের ধান কেটে বাড়ি নিয়ে যাওয়ার উৎসব। কৃষকেরা বাঁশের দুপাশে 2টি ধানের বোঝা নিয়ে যাচ্ছেন। এতে একবারে অনেকগুলো ধান নিয়ে যেতে পারেন তারা। এমন দৃশ্য আসলে চোখ দুটোকে জুড়িয়ে দেয়, মন চায় চোখ ভরে দেখি। 920 টাকা। এখনো তাহলে খরচ ওঠে নাই বলা যায়? খরচ এখনো ধান যেটা খরচ হয়ে যেতে এই আলুর মাঠের এই ধানের দাম না পেলে অন্য বছর ধরেন যে 1200-1300 থাকে, খরচ ওঠে না। একবারে সমান। কি বলছিলেন ভাই? ও ধান আর চারা বিক্রি করে সমানে আসবে। খুব খারাপ লাগে শুনে যখন শুনি কৃষকরা এত কষ্ট করেও সোনার ফসল ফলিয়ে তার ন্যায্য দাম পান না। যার সময় আরো একটি দৃশ্য দেখে চোখ আটকে গেল। গ্রামীণ কৃষিতেও আধুনিকতার ছোঁয়া লেগেছে। আগে যখন 1 বিঘা ধান কাটতে কয়েকজনের সারাদিনের অক্লান্ত পরিশ্রম করতে হতো, তা এখন মুহূর্তেই হয়ে যাচ্ছে। তবে পারিবারিক ভাঙনে জমিগুলো যেভাবে খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে, তাতে এসব মেশিনের নিজেরই জায়গা হচ্ছে না এক একটি খণ্ড জমিতে। আজ আমরা যাচ্ছি তানোরের মুন্ডুমালার ধামধুম গ্রামে। গ্রামের নাম মনে রাখার জন্য ছোট ভাই রানা আমাকে বলল, ধুমধাম শব্দের উল্টোটাই হচ্ছে ধামধুম। সাঁওতাল নারী পুরুষদের ধান কাটার ব্যস্ততা দেখে আমরা একটু দাঁড়ালাম। সাঁওতালদের মধ্যে নারীরা পুরুষের সাথে সব ধরনের কাজই করতে পারেন, শুধুমাত্র শিকার বাদে। তারা মনে করেন শিকার শুধুমাত্র পুরুষদেরই কাজ, পাশাপাশি তাদের ধর্মীয়ভাবেও নারীদের শিকার করা নিষেধ রয়েছে। আমরা আবারও রওনা দিলাম ধামধুম গ্রামের দিকে, কিন্তু পথ আটকে দিল আচমকা বৃষ্টিতে। ভোরে চলে আসায় আমরা কেউই কিছু খেয়ে আসতে পারিনি, তাই এই দোকানে বসে আমরা চা নাস্তাও করে নিলাম। বৃষ্টি তো সবার জন্য বিশ্রাম আর আনন্দর হয়ে আসে না, তাই তো জায়গায় জায়গায় জড়ো হওয়া মানুষদের কাছে সাহায্য চাইতে বের হয়েছেন এই পঙ্গু মানুষটি। আরেকজন তো একটি সিগারেট ফুরাতে ফুরাতেই ঘাস কেটে বস্তা বেঁধে নিলেন। বৃষ্টি কিছুটা থেমে আসলে আমরা আবারও রওনা দিলাম সাঁওতাল পল্লীর দিকে।
পথে আমরা আবারও একটু দাঁড়ালাম, দেখলাম বৃষ্টি থামার সাথে সাথে একদল মানুষ নেমে পড়েছে ধান কাটার জন্য। জীবন জীবিকার প্রয়োজনে এখানে নারী পুরুষ সবাই একই কাতারে ধান কাটছে। ধান ভালো হয়েছে। আপনাদের ভাষায় কি বলেন? হ্যাঁ, নিজেদের ভাষায় গুরুগেত। ধান ভালো হয়েছে। হ্যাঁ, ধান ভালো হয়েছে। ও আমাদের ভাষা হচ্ছে আমাদের নেতা মিয়া। মানে কি আসবো দাওয়াতে? হ্যাঁ, মানে আপনাকে এটা আমি দাওয়াত দিলাম আর কি। ঠিক আছে, তাহলে দাওয়াতে কিন্তু আসবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কি খাওয়াবেন? আচ্ছা যেটা আপনি খাইতে চাবেন। আপনারা কি বানান? আমরা উৎসবের সময় একটু যে পিঠা বানাই, একটু মাংস ভাত আর কি। যখন একটা উৎসব হয় তখন আমরা মাংস ভাত দিয়ে একটা অতিথিকে খাইতে দিই আমরা। আমি পিঠা খাবো। আপনি পিঠা খাবেন? হ্যাঁ, ধানের পিঠা। এই ধানের পিঠা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা খাওয়াবো। আচ্ছা ঠিক। এত সময় আমরা যখন ছিলাম তারা একসাথে কাজ করছিলেন, হাতে হাত ধরে নারী পুরুষ। এখন সবাই মিলে একসাথে খাচ্ছে। যাকে বলে ঐক্যের বন্ধন, যেটাকে বলে একসাথে মিলেমিশে থাকা, একসাথে খাওয়া দাওয়ার যে প্রচলন, সেটি কিন্তু এখানে এসে আমি দেখলাম। আমার এটি দেখে খুবই ভালো লাগছে যে নারী পুরুষ তারা একসাথে কাজ করছেন, এই যে একসাথে বসে খাচ্ছেন। তাদের যে একতা, তাদের যে সামাজিক বন্ধন, সেই বন্ধন আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আমার এখানে এসে মনে হচ্ছে যে না, আমি খুব সুন্দর একটি দিন আজ উদযাপন করতে যাচ্ছি, সুন্দর একটি দিন আমার কাটবে। এই মানুষজন যারা আছেন এখানে, তাদের জীবন আচরণ দেখে আমার খুবই ভালো লাগছে। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছে আর নিজেদের মধ্যে সাঁওতালি ভাষায় কথা বলছে। আমাদের দেখে তারা ভালো না খারাপ বলছে সেটা বোঝার চেষ্টা করলাম, তবে সবার মুখের হাসি দেখে মনে হলো হয়তো ভালো কিছুই বলছে। এবার দেখলাম রাস্তার দুপাশে সারি সারি মাটির ঘর। এমন নয়নাভিরাম সৌন্দর্য মনকে যেন উদাস করে দেয়। এমন সব দৃশ্য দেখলে আমার মতো সাধারণ মানুষে যেন কবি হয়ে ওঠে। তার সময় আমার সামনে একটি মসজিদ পড়ে গেল। এটি কিন্তু মাটির তৈরি। এই অঞ্চলের সবগুলো বাড়ি ঘরেই কিন্তু মাটির তৈরি। এখানে যে কিবলাটি রয়েছে, এটি কিন্তু দেখুন মাটি দিয়ে তৈরি। স্বাভাবিক যে মাটির গঠন, এর থেকে খুব স্বাভাবিকভাবে তাকালেই বুঝতে পারবেন একটি মসজিদ। এই মসজিদ হয়তো অনেক দিন আগেরই। যারা মুসলমান রয়েছেন তারা এখানে নামাজ পড়েন। এখানে মাটির তৈরি হলেও এখানে কিন্তু আধুনিক যে ওযু করার জায়গা সেটি রয়েছে। আসলে আমি ক্যামেরা ধরার সাথে সাথে ওরা এভাবে চিৎকার করছে, আর আমার মন চাচ্ছে ওদের মতো গিয়ে আমি ওখানে নামি। এই শৈশবের যে আনন্দ, সে আনন্দ আর যে মজা, সেটি কিন্তু আমারও নিতে মন চাচ্ছে। আসলে এই অঞ্চলের যে মাটি, এই মাটির স্বাভাবিক যে গঠন আমাদের অঞ্চলের মাটির মতো ওই রকমের নয়। প্রচণ্ড আঠালো এই মাটি, এবং এই মাটি কিন্তু একদম পোড়া মাটির মতো লাল। যখন বৃষ্টি হয় তখন এই মাটিগুলো দেখলে মনে হবে যে অনেক শুষ্ক, কিন্তু আপনি যখন পাড়া দেবেন তখন বুঝতে পারবেন কি পরিমাণ কাদা, আর যেখানে লাগবে সেখান থেকে কিন্তু কাদা তোলা অনেক কঠিন। সেই বর্ণনা ভাই। আচ্ছা, এখানে ফসল ভাই, এখানে ফসল হচ্ছে বছরে একটাই ফসল হয়। এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন, মানে শুধু বর্ষার মৌসুমে যে ফসলগুলো হয়, যেমন শুধু ধান ব্যতীত এখানে আর অন্য কোনো ফসল হয় না। অন্য সময় কি অনাবাদি পড়ে থাকে? অনাবাদি এভাবেই পড়ে থাকে। আপনি যদি হচ্ছে ওইদিকে একটু ক্যামেরা ঘুরান, দেখতে পাচ্ছেন ওই যে ছোট্ট একটা ঘর, ওটা হচ্ছে সাবমার্সিবল মোটর ছিল, বুঝছেন? হ্যাঁ। তো ওখানে হচ্ছে ওই পানির লেয়ারটা অনেক নিচে নামে গেছে, যার কারণে হচ্ছে এখন আর ওই মোটর থেকে পানি উঠে না। মানে সাবমার্সিবল থেকেও পানি ওঠে না, লেয়ারে পায় না পানি। আবার যখন এই বর্ষায় পানি হবে তখন আবার হচ্ছে ধানের আবাদ হবে। শুধুমাত্র ধান চাষ করতে পারো? শুধু এপারে না, ওটা হচ্ছে খাল, ওই খালের ওইপারেও যদি দেখেন একই অবস্থা ভাই। এর কি শুরু থেকে এমন ছিল? শুরু থেকে এমন।
হ্যাঁ কাকি ভালো আছে, আপনি কেমন আছেন? চলে আসলাম হঠাৎ করে। ঘরে যাব, চলে। আসলে এমন রীতি, এমন ভাবে গ্রহণ করে নেওয়া, বরণ করে নেওয়া, আসলে এটি আমার জীবনে এইভাবে পাবো, এটি তাদের রীতি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি সম্মানের। একজন অতিথিকে যে কতটা সম্মান দিয়ে মানুষ নিতে পারেন, এটি আসলে এই সাঁওতাল পল্লীতে না আসলে আমি বুঝতে পারতাম না যে মানুষকে, যে মানুষ এভাবে সম্মান দেয়, এভাবে বরণ করে নেয়, এটি নিজের চোখে না দেখলে। একজন মানুষ আসছেন, তার আরেকজন মানুষ তার পা ধুয়ে তেল দিয়ে দিচ্ছেন, এটি যে এই অঞ্চলের রীতি, এবং এটি যে একজন মানুষকে কতটুকু সম্মানিত করছে। আর এখানে যে বসে থাকে, যে মানুষটি বসে আছে, তার যে কি অনুভূতি, সেটি আসলে অবর্ণনীয়। আমি এত আনন্দিত হয়েছি, এত ভালো লেগেছে আমার, যে এমন একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি যাব। আমার কাছে এই অভিজ্ঞতাটি নতুন। বলবো যে আমি আজকের যে এইখানের যে বরণের যে অভিবাদন, যে গ্রহণ করে নেওয়ার যে আয়োজন, সেটি আমাকে একদম মুগ্ধ করলো। এই গ্রামে এসে আমি ঢেকি দেখলাম। আসলে গ্রাম বাংলার যে ঐতিহ্য, সংস্কৃতি, এই ঢেকি কিন্তু বাঙালি সংস্কৃতি, ঐতিহ্যের সাথে যুক্ত। এই ঢেকি দিয়ে তারা চাল বানান, এই চাল দিয়ে তারা পিঠা বানান নবান্নর সময়। যে মাটির ঘরে বসে যে অনুভূতি, সেটি কিন্তু আমরা পাচ্ছি। বাইরে প্রচণ্ড পরিমাণে গরম, কিন্তু এই মাটির ঘরে আসার পরে মনে হচ্ছে যে না, প্রাকৃতিক যদি কোনো এসি থাকে তাহলে কিন্তু সেটি তারা তৈরি করে নিয়েছেন। থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে মাঝখানে একটি লিচু গাছ, এবং এই মাটির দোতলা ঘরের উপর দিয়ে রানারা কবুতর পালন করেন, এবং অনেকগুলো হাড়ি ঝুলিয়ে রেখেছেন। এর আগে একবার পুরোপুরি ডেট ফিক্সড করলাম, তখন আবার বৃষ্টি হলো। আজ আসলাম, আজকেও সেই বৃষ্টি যেন পিছন ছাড়ছে না আমাদের। এটা হচ্ছে ধন্য, হ্যাঁ, এগুলো হচ্ছে তীর। হ্যাঁ, এইগুলো আপনারা কি এখন ব্যবহার করেন? হ্যাঁ, এখনো ব্যবহার করি আমরা। এটা আদিকাল থেকে এটা ব্যবহার হয়ে আসছে। কি কি মারেন এটা দিয়ে? এটা দিয়ে মারি খরগোশ, বনগাড়া। আচ্ছা, তীরটা একটু দেখাবেন আমাদেরকে? হ্যাঁ, এই দেখেন, দেখাচ্ছি আপনাদের। তীরটা কিছুটা অংশ আমরা হাতে নিয়ে থাকি, এভাবে হাতে নিয়ে দিয়ে আমরা এভাবে মারি, বুঝতে পারলেন? হয়তো এটা দিয়ে মারতে গেলে যদি একটু মিস চলে যায়, তখন অনবরত এটা দিয়ে হয়তো চলে গেল, তখন এখান থেকে আরেকটা নিয়ে তখন এভাবে আবার তাকে মারার চেষ্টা করি। আচ্ছা, বুঝতে পারলেন? সামনে দেখতেছি যে লোহা, না? হ্যাঁ, এটা লোহা। একটু এই অংশটুকু লোহা দিয়ে তৈরি। এখানে কোনো বিষ দেন না, আলাদা? কিছু দেওয়া নাই। আদিকাল আগে শুনেছি নাকি বিষ দিত, বিষের জন্য কিন্তু নিজে কোনো কিছু লেগে গেলে তখন সেই জায়গাটা পচে যেত, ওই জন্য এখন বিষ ব্যবহার করে না। আর পিছনে দেখতে পাচ্ছি লোক। হ্যাঁ, এটা ফুড়ে দেওয়া আছে, মানে এটা হচ্ছে নিশানা একটা। এর সাহায্যে আপনি যেখানে মারবেন সেখানেই যাবে। সর্বশেষে বেজি। হ্যাঁ, কি কি প্রাণী আর কি আপনারা ধরেন বা আপনারা খান? এই যে খরগোশ, বনগাড়া, বিজি, কিংবা যে শুয়োর, বুনো শুয়োর, যেগুলো ওগুলো সময় মাঝে মধ্যে পাওয়া যায়। এই ধনুক দিয়ে কি, তীর দিয়ে কি বুনো শুকুর লাগলে? বুনো শুয়োর বল্লম আছে একটা, দেখেন না? বল্লমটা বল্লম, হ্যাঁ, এইটাও বাঁশের তৈরি, কিন্তু লোহা তো আছে মাথার দিকে, অধিকাংশ 1 পোয়া 250 এরকম ওজন। এটা হলো হয়তো দৌড়ের পাল আছে, হ্যাঁ, তখন এটা দিয়ে নিক্ষেপ করতে হয়। কিংবা নিজের দিকে আক্রমণ করতে আসছে, তখন এই জিনিসটা কাজে লাগে। আক্রমণ তো অনেক সময় করে ফেলে, বুঝতে পারলেন? হ্যাঁ, তখন এটা দিয়ে নিজেকে রক্ষা করা যায়। হ্যাঁ, এইভাবে ধরেন, যেমন 20-7
25 দূর থেকে ওকে মেরে দিল ওখানে। আপনার এই মারলে লাগে তো না? হ্যাঁ এই ছোট সময় থেকে এই প্রশিক্ষণটা নিয়েছেন না? হ্যাঁ, এটা ওই বলে না, যখন থেকে আমি তীর ধনুক শিখি, ধরা শিখি, তখন থেকেই আমাদের এগুলা থাকবে। প্রত্যেকটা সাঁওতাল বাড়িতে তীর ধনুক পাবেন। আমি এই তীর ধনুকের কথা শুনেছি, আজ এই তীর আমি ধরে দেখলাম। একটি মানুষ, একটি সমাজের বা একটি গোষ্ঠীর বেঁচে থাকার যে লড়াই, এখন সাঁওতালরা জমি জমা চাষ করছেন, ফসল ফলাচ্ছেন, কিন্তু এমন একটা সময় ছিল তারা শুধুমাত্র এই পশু পাখি শিকারের উপরেই তাদের জীবিকা ছিল। কিন্তু কালের বিবর্তনে যখন এই সমাজে চাষাবাদের ব্যবস্থা হয়েছে, তখন তারাও চাষাবাদে এসেছেন। আচ্ছা, এই যেখানে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডাহুক মারা। হ্যাঁ, এটা ডাহুক মারা, এগুলো দিয়ে ডাহুক মারে। আর এক ধরনের ফাঁদ আছে, ওটা বক ধরা যায়। এটা কিভাবে ডাহুক ধরেন এখানে? এটাকে পাতায় দিই, নিচে মাটিতে ফেলে দিই। হ্যাঁ, দিয়ে মাটিতে ফেলে সাফ করে, যখন ওই একটা টোপ আছে, আবার টোপ থাকে কিন্তু। এদের কি খাবার দিয়ে এদেরকে টোপ দেন? এদের খাবার হচ্ছে ওই যে ধরেন আড়াল থেকে ডাহুকের মতনই গলার সুর করতে হবে, তাহলে এই দৌড়ে চলে আসে। আপনি পারেন সেটা? আমি পারি না, ছোট ছোট ছেলে পেলে ওদের ট্রেনিং দেওয়া আছে, তারা ডাকে। হ্যাঁ, আমরা কয়েকজন মিলে যাই, ওরা ডাকে, তখন এই ছুটে চলে আসে। ও, আপনারা রেখে এই ফাঁদের মধ্যে হ্যাঁ, ফেলেন? ওই টাকা মাত্রই চলে যাবে, গেলেই পড়ে যাবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছি কিছু, এটা দিয়ে হচ্ছে মাছ মারা, এক ধরনের এই কি এগুলো দেখান তো একটু। ডানথি, এগুলা দিয়ে এই যে ও, বড়শি। করছি। বুঝতে পারছি, পাতা বড়শি আমাদের কাছে। এভাবে আমরা মাটিতে পুঁতে পুঁতে লাইন ধরে দিয়ে দিই, বুঝতে পারলেন? যে যখন এপার থেকে ওপার হইতে যাবে, কোনো খাবার লাগে না, এমনি পড়ে যাবে তখন। এটার জন্য কোনো খাবার না, দরকার আছে? খাবার লাগে না, এভাবে পেতে রেখে দেন লাইন পেতে করে। রেখে দিই লাইন করে। সর্বশেষ বক পাইছেন কতদিন আগে? পরশু দিনে একটা আমার এসেছিল। আচ্ছা আচ্ছা। পাইকর গাছের আঠা দিয়ে বানানো আছে এটা, কিন্তু এটা এটা দেখি এটা দিয়ে উকসা পাখি কিংবা চিল পাখি মারা যায়। এটাকে এই যে বেথি দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, মিডিলে এঁদুর থাকবে, আর চারে পাটালে ওকে পাতানা হয় গোল করে। অনেক কিছু তো কাকা শিকারের আপনাদের এই কাছে। যে পাতায় দিয়ে যখন ওই এন্দুরকে যখন লড়বে, তখন ওই যে উৎসা পাখিটা ওকে ধরতে আসবে, তখন আঠাতে পড়ে যাবে। আচ্ছা, ইগুলো কি খান আপনারা? হ্যাঁ, এগুলো। আচ্ছা, আর ইগুলোর ওই এইগুলো পালকগুলো হচ্ছে আবার? হ্যাঁ, ওই তখন পালক আমাদের কাজে লাগে। বুঝতে পারছি। আর এটা কিসের আঠা বলতেছিলেন? পাইকরের আঠা, ও, পাইকর গাছের আঠা। এই ধরনের নকশা করা ঝাড়ু আমি কখনো দেখিনি। এটা কে তৈরি করেছে? আমি করেছি, এটা আমি বানাইছি। বুঝতে পারছি। এগুলো কি গাছ কাকি? সিকি, আচ্ছা, এটা খড়েতে থাকে, খড়েতে এই যে খাড়ি খাড়ি খাড়ি, খালে? হ্যাঁ, খাড়ে লয়, এই যে ডাঙ্গাতি থাকে জমির আশেপাশে? জমির আশেপাশে, ও, সেখান থেকে সংগ্রহ করে এনে হ্যাঁ, এগুলো দিয়ে বানান। হ্যাঁ। সাঁওতাল পল্লীতে এসে নতুন নতুন জিনিসপত্রের সাথে পরিচিত হচ্ছি। তার এই পাশেই যদি দেখি, তাহলে দেখবেন যে এখানে কিন্তু আবার বক ধরা ফাঁদ রয়েছে। এই যে সুতাগুলো দেখছেন, এটি হচ্ছে তাল গাছের তন্তু দিয়ে তৈরি করা সুতা, এবং এরপরে ওনারা এই জাল, এটি সমতলে বা বাঙালিরা সবাই ব্যবহার করেন মাছ ধরা জাল। আর গ্রাম বাংলার যে একটা লোকায়ত সংস্কৃতি, সেটা কিন্তু আমি এখানে এসে দেখলাম। এই যে খালই তারা ব্যবহার করেন মাছ ধরে। তার পাশে এইখানে আরেকটি যে খাঁচা দেখছেন, এটিও কিন্তু এক ধরনের টোপ। এই টোপের মধ্যে এখান থেকে তারা ইঁদুর নিয়ে এই টোপের মধ্যে রাখে। যখনই এই মাঝখান বরাবর কোনো প্রাণী খেতে আসে, বাঘ ডসা অথবা বন বিড়াল বেজি, তখন এখানে ধরা পড়ে যায়। এর পাশাপাশি এখানে আসলে অনেক কিছু রয়েছে। এখানে রয়েছে হচ্ছে ডাহুক পাখি ধরার ফাঁদ। কাকার সাথে আমি কথা বলতে বলতে জানতে পেরেছিলাম যে এই ফাঁদগুলো পাতার পরে তারা হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে ডাক দেয়, তখন এই ডাক শুনেই ডাহুক পাখিগুলো চলে আসে এবং এখানে ধরা পড়ে যায়। এর পাশাপাশি এইখানে আরো একটি যন্ত্র দেখতে পাচ্ছি। এটি কিসের যন্ত্র কাকা? এটা কি?
এটা এটা হচ্ছে ওই যে ধরেন যে বুঙ্গারা পড়ে গেল, তখন ওকে মারতে গেলে ওকে ওখানে আবার জখম করতে হয়। আচ্ছা, ওকে জখম করার পর পরে টানে বাইর করতে হয়। ও সাথে সাথে হাত দিলে তো কামড় দিবে, বাধ্য হয়ে এটাতে ওকে মারে ওখানে ঘায়ল করে দিয়ে আমরা টানে বাইর করি। এরপর রানাদের বাড়ি থেকে বের হলাম আমরা গ্রামটি ঘুরে দেখার জন্য। চোখে পড়লো আরো একটি মসজিদ। মসজিদ দেখে অবাক হলাম, কারণ এই গ্রামে যারা বসবাস করে সবাই সাঁওতাল। সাঁওতালদের ধর্ম সনাতন ধর্ম, তবে কেউ কেউ এখন ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। এই মসজিদে যারা নামাজ পড়েন তাদের বাড়ি পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জে। শুধুমাত্র ফসল বোনা ও কাটার সময় তারা এখানে এসে অবস্থান করেন। আসলে এমন মসজিদ, আল্লাহর ঘরে নামাজ পড়া এবং ভিতরের পরিবেশ কতটা ঠান্ডা সুশীতল, এবং ভিতরের মাটির মসজিদ হলেও আধুনিক যা যা যন্ত্রপাতি আজান দেওয়ার জন্য যে মেশিন সেগুলো কিন্তু রয়েছে। এই মসজিদটার বয়স কতদিন হবে? প্রায় 40 বছর, মানে আমার জন্মের, মানে আমার হুঁশ জ্ঞান হওয়ার পর থেকে আমি দেখতেছি এখানে মসজিদ। বুঝতে পারছি। আগে ইমামতি আগে ইমামতি করতেন আমার আব্বা জন্মের, মানে মসজিদ জন্মের শুরু থেকেই। আচ্ছা, আমার আব্বা বিদায় নিয়েছে দুনিয়া থেকে, তারপরে আমি করি। জান্নাতের মেহমান হয়ে গেছে। ধরেন যে সব জায়গায় তো ইটের তারপরে টিনের মসজিদ হয়ে গেছে, এখনো এই মসজিদটা আমরা দেখতে পাচ্ছি যে মাটির তৈরি মসজিদ।